চাচা, রাত তো অনেক হলো, এবার বাসায় ফেরা যাক। পরিস্থিতি ভালো না, এভাবে এত রাতে বাড়ির বাইরে থাকা ঠিক না। ওদিকে বাগদিপাড়ার খবর শুনছো? কাল রাতেও একখানা বডি পাওয়া গেছে। পুলিশ এখনো তল খুঁজে পায় নাই। কার কাজ কে জানে। লোকে কইছে জিনের কাজ। পিশাচ? চমকাও কেন? পিশাচের নাম আগে শোনোনি? না মানে? এদের দিনের বেলায় দেখা যায় না, রাতের বেলায় আধারে লুকিয়ে থাকে। একা মানুষ পাইলে ঝাপটায় ধরে। চাচা, আব্দুল চাচা কি কই শুনছেন? এ কি সত্যি? জিন বলে কি কিছু হয়? জিন ভূত সবসময় আমাদের সঙ্গেই থাকে। কও কি? ঠিকই কই। আসল পিশাচ তো মানুষের মনের মধ্যেই থাকে রে জুবিদ। কারো মনের ভেতর ঘাপটি মেরে সেই পিশাচকে দেখা যায় না। যাদের দাঁত চোখ মুখ খিচিয়ে বাইরে চলে আসে, আমরা তাদেরকেই পিশাচ কই। তুমি যে কি কও না, কিছুই বুঝি না। আচ্ছা চাচা, তুমি জিন ভূত প্রেতাত্মায় বিশ্বাস করো? হ্যাঁ করি, শুধু করি না, নিজের চোখে দেখেছি। তাই নাকি? কোন শুনি। হ্যাঁ চাচা, শুনি। দীর্ঘ শ্বাস ছেড়ে চুপ করে বসে রইলাম। বহুকালের এক স্মৃতি চোখের সামনে ফুটে উঠল ধীরে ধীরে। আমি গল্প বলতে শুরু করলাম। তখন আমার বয়স অল্প। কাজের খোঁজে এদিকে সেদিকে ঘুরছি। একজন খবর দিল জমিদার বাড়িতে একটা কাজের সন্ধান আছে। তাই সে কথা শুনেই সেদিন ওই জমিদার বাড়িতে চলে গেলাম। পেল্লায় অট্টালিকার সামনে বেশ কয়েকজন। বুকে বল জুগিয়ে জমিদার মশাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। কে কে তুমি? কি প্রয়োজনে এসেছো? অমন রাজবাড়ি জমিদারের সঙ্গে কথা বলতে ভয় লাগছিল, তাও বললাম, জি, একটা কাজের প্রয়োজনে এসেছি। শুনলাম এখানে একটা কাজ পাওয়া যাবে। জমিদার মশাই আমার কথা শুনে অবাক হয়ে বললেন, কাজ কোথায় শুনেছ? ও হে মনিরুল, রাজবাড়িতে কাজের লোকের প্রয়োজন আছে বুঝি? এতক্ষণে ওনার পাশে দাঁড়ানো লোকটা ঝুঁকে পড়ে জমিদার মশাইকে কিছু বলল। জমিদার মশাই মাথা নাড়লেন। ও কি পারবে? আর উপায় কি? ঠিক আছে, দেখো। এরপর লোকটা আমার দিকে এগিয়ে এসে বলল, কাজের কোনো ব্যবস্থা হলো? রাজামশাই কি কইলেন, কাজ আছে? আছে আছে, এইদিকে এসো। আমি হাঁটতে হাঁটতে ওনার সঙ্গে জমিদার বাড়ির বাইরে চলে এলাম। দূরে একটা ঘর দেখে উনি বললেন, এই যে ছোকরা, ওই ঘর তোমার, ওইখানে তোমার থাকতে হবে। আর আমার কাজ? বলছি বলছি, ব্যস্ত হচ্ছ কেন? জমিদার মশায়ের বিশাল সম্পত্তি জমি জমার কথা তোমার জানা আছে তো? জি হ্যাঁ। তো সেই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব এখন থেকে তোমার। ওই যে ওই ঘরে থাকবে, থাকা খাওয়া সব পাবে। কথাটা শেষ করে লোকটা একটা চাবির গোছা আমায় ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি যাবেন না? মানে যদি একটু দেখিয়ে দিতেন। দেখানোর কি আছে? ওই যে ঘর, এই যে চাবি, এই নাও আর যাও। আমার মেলা কাজ আছে বাপু। আর শোনো, ভুলে ওই ঘর ছেড়ে একা বেরিয়ে এসো না। বেরিয়ে আসার আগে কাউকে জানিয়ে আসবে। অনেক জিনিসপত্র আছে ও ঘরে, চুরি গেলে কিন্তু তোমার মাইনে থেকে কাটা যাবে। ভাঙা দালান, চুনখসা ছোট্ট একটি ঘর। দেয়ালের ফাঁক পুকুর দিয়ে বনগাছ উকি দিচ্ছে। আমি দরজা খুলে ভিতরে ঢুকে এলাম। দরজা খুলতেই ব্যবসা একটা গন্ধ ধাক্কা মারল নাকে। দিনের বেলাতেও ঘরের ভিতরে স্বেচ্ছেতে অন্ধকার। অন্ধকারে চোখ শুয়ে ভিতরে আসতে আমার চোখে পড়ল আরো দুটি ঘর, কিন্তু দুটো ঘরেই জিনিসপত্র ঠাঁই দিয়ে রাখা। দেওয়ালের সামনে সার দেওয়া আলমারি, তার সামনে সিন্দুকের মেলা, পেতলের ঘড়া, বালতি, কাঁসার বাসন। আমি অবাক হলাম, এত জিনিসপত্র এখানে থাকার কারণ বুঝতে পারলাম না। ঘরের আনাচে কানাচে অনেক ঝুল জমে আছে।
আস্তে আস্তে পরিষ্কার করে ফেললাম সবগুলো। কাজের শেষে ক্লান্ত শরীরে ঘুম নেমে এসেছিল। পাশে একটা চৌপায়া দেখতে পেলাম। ভাবলাম খানিকটা জিরিয়ে নিই। কতক্ষণ চোখ বুজেছিলাম খেয়াল নেই। হঠাৎ মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ যেন আমার বুকের উপর বসে আছে। চোখ খুলতেই দেখি দুটো জ্বলন্ত চোখ। কে? আমি ধরপড় করে উঠে বসলাম। অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া যেন সরে গেল কোথাও। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে? কে আছে এই ঘরে? দে, দিয়ে দে, নয়তো শেষ করে দেব। ভয় আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো। আমি ছুটতে ছুটতে দরজা খুলে বাইরে চলে এলাম। শুনুন, আপনি কি জমিদার বাড়ির দিকে যাচ্ছেন? জি। ওখানে একবার জানিয়ে দিতে পারবেন? আমি ভীষণ বিপদে আছি। ওই বাসাটাই। আমার মুখে ওই বাড়িটার কথা শুনে সে চমকে উঠল। কোন বাসার কথা বলছেন আপনি? ওই যে ওই শেষের দিকের বাসাটার কথা বলছি। আমি আজকে এখানে এসেছি, এখানে জমিদার বাবুর কিছু সম্পত্তি দেখাশোনার ভার নিয়ে। মেয়েটা আমার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, আর এখানে এক মুহূর্ত থাকবেন না। ভালো চান তো এখন এখান থেকে চলে যান। কিন্তু কেন? আপনি জানেন না এই কাজে যারা এসেছে তারা কেউ আর বেঁচে ফিরতে পারেনি? আপনি এক্ষুনি চলে যান। তুই এখানে কি করছিস রে আয়না? মনিরুলের গলা শুনে চমকে উঠল মেয়েটা। সেখান থেকে পরি কি মরে করে চলে গেল। না না, কিছু না, আমি কিছু কই নাই। কি হে ছোকরা, তোমাকে না বলেছিলাম ওই বাসার বাইরে না আসতে? আমি আপনার খোঁজে বাইরে এসেছিলাম। ওই ঘরের ভিতরে বিভৎস কিছু একটা আছে। আমার বুকের উপর। ওই ঘরে কি থাকবে? না না না, স্বপ্ন টপ্ন দেখে ভয় পেয়েছো বুঝি। যাও যাও, জমিদার বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে বাসায় ফিরে বিশ্রাম নাও। কাল সকাল থেকে কাজ আছে। ওই ঘরেই থাকতে হবে? হ্যাঁ, ওখানেই থাকতে হবে। শুধু তাই নয়, সব জিনিসপত্র সাবধানে রাখতে হবে। একটাও যেন এদিক থেকে ওদিক না হয়। টেবিলের ওপর সব মালের হিসাব আছে, প্রতিদিন সে হিসেব মেলানো হয়। ওই ঘরে এত মালামাল কিসের? আহ, সেসব জানতে পারবে। যাও এখন। না, এই বেলায় ঘুমিয়ে পড়ি। কাল ভোরে উঠে বেরোতে হবে। কোনো খারাপ চিন্তা করব না। চোখ বুঝতেই শুনতে পেলাম একটা আলমারির পাল্লা যেন আপনা আপনি খুলে গেল। তার সঙ্গে ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ। আমার বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করলো। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। একদিকের আলমারির একটি পাল্লা খোলা, আর সেই খোলা পাল্লার সামনে দাঁড়িয়ে আছে আবছা ছায়া মূর্তি। মনে সন্দেহ হলো, কোনো চোট্টুর নয় তো? আমি বুকে সাহস এনে ঘরের লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম ওর দিকে। কে ওখানে? এক্ষুনি সামনে আয়, নয়তো জমিদার বাবুকে সব বলে দেব। কিন্তু কাছে এগোতেই দেখি কেউ নেই। সারা ঘর ফাঁকা। আমার হাতের লণ্ঠনটা আচমকা নিভে গেল, আর সে আধারের মাঝে একটা কণ্ঠস্বর ভেসে উঠল, দে, দিয়ে দে। একটা ছায়ামূর্তি পাক খেতে থাকে আমাকে ঘিরে। আমি শুধু সেই ছায়ামূর্তিটির জ্বলন্ত চোখ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়ে নিদারুণ চিৎকার করে ঘরের জানালা ভেঙে সেই ছায়ামূর্তি বেরিয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে আমি কাঁপতে লাগলাম। দরজায় টোকা দেওয়ার শব্দে আমার ঘুম ভাঙল। গতরাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার খেয়াল নেই। নিজেকে জীবন্ত দেখে উপরওয়ালাকে ধন্যবাদ জানিয়ে দরজা খুলে বাইরে এলাম। মনিরুল আর কয়েকজন সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বাঁচান, আমি আর এই বাসায় থাকবো না। এই বাসায় জিন আছে, আমি আজই চলে যাব। চলে যাবে? কে যেতে দিচ্ছে তোমায় ছোকরা? এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না। নাও, এবার ঘরে যাও, আর এই জিনিসপত্রগুলো সামলে রাখো। মনিরুলের কথায় প্রচ্ছন্ন হুমকি ছিল, কিন্তু কিছু করার ছিল না। এত সব জিনিসপত্র কিসের? ঘরে যে আর রাখার জায়গা নেই। তোমার জেনে কি হবে? জায়গা নেই তো বানাও। নাও নাও,
সব জিনিস ঢুকিয়ে রাখো, আর জিনিসের ফর্দ আগের জিনিসের হিসেবের সঙ্গে মিলিয়ে রাখো। দিন শেষে বড় অবসন্ন হয়ে পড়ি। মার কথা মনে পড়ে, সেই যে কবে বাড়ি ছেড়েছি কাজের জন্য। নিশ্চয় মা সবসময় পথ চেয়ে বসে থাকে। কে জানে এই বন্দিশালা থেকে কবে মুক্তি পাব। ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিয়ে যায়। শুনতে পাই কে যেন আমায় ডাকছে। এই যে শুনছেন, এইদিকে। আমি এদিকে ওদিকে তাকিয়ে দেখি চাদরে ঢাকা কেউ একজন আমায় ডাকছে। কাছে যেতেই খেয়াল পড়ল, আরে এ তো সেই মেয়েটা। আপনি? জি। আপনি এখন এখানে কেন আছেন? যান, পালিয়ে যান। আপনি জানেন না কি সাংঘাতিক ব্যাপার হয়? কেন, কি হয় এখানে? আর এই বাসার ভিতরে এত জিনিসপত্র কিসের? সব কি জমিদার মশাইয়ের সম্পত্তি? হুফ, সম্পত্তি? ওগুলো পাপের জিনিস। ও জিনিস কেউ ভোগ করতে পারবে না। আচ্ছা, আপনি কি বলতে পারেন ওই বাসার ভিতরে কি কেউ আসে? আমি যেন সারাক্ষণ কারোর উপস্থিতি টের পাই। মেয়েটি এই কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে বলল, আর দেরি না, আপনি কাল সকালেই বেরিয়ে যান। চলে যান। ঘুম ধরে না। সেই মেয়েটা কেন বলছে চলে যেতে? ও কি সত্যি কিছু জানে? না না, আর নয়, কালকে এখান থেকে পালিয়ে যেতে হবে। যা হয় হবে। ঠিক সেই সময় শনশন শব্দে বাইরে ঝড় উঠল যেন। জানালা ভেঙে একটি হিমেল হাওয়ার স্রোত ঘরের ভিতরে ঢুকে সমস্ত জিনিসপত্র উল্টে পাল্টে দিল। আমি সেদিকে ছুটে গিয়ে কিছুতেই সামাল করতে পারলাম না। ওকে ছেড়ে দাও আব্বু, ওনার কোনো দোষ নেই। আমি তাকিয়ে দেখি সেই মেয়েটা ঘরের ভেতর ঢুকে এসেছে। সঙ্গে সঙ্গে সেই দুয়ার ভেতর থেকে আবছা মানুষের শরীর বেরিয়ে এলো। তার চোখ দুটো আগুন জ্বলছে। আয়না তুই? হ্যাঁ আব্বু, আমি তোমার আয়না। ওকে ছেড়ে দাও। উনি তোমার কোনো জিনিস আনেনি, এনেছে এই জমিদার আর তার লোকজন। ওরা তো একে বন্দি করে রেখেছে। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আপনি যে জমিদারের অধীনে কাজ করছেন তার মতো অর্থ পিশাচ জমিদার আর কেউ নেই। আর যে সম্পত্তি আপনি আগলে রেখেছেন তা হলো সাধারণ মানুষের ঋণের দায়ে আটকে রাখা সম্পত্তি, যা ছিনিয়ে আনা হয়েছে। আমরা গরিব মানুষ, প্রয়োজনে দেনা করতে হয় জমিদার বাবুর থেকে। আমার আব্বুও করেছিল আমার বিয়ের জন্য। নিজের জমিটুকু বন্ধক রেখেছিল, কিন্তু দেনা শোধ করতে না পারায় ওরা আমার বিয়ের দিন আমার গা থেকে গয়নাটুকু খুলে নিয়ে যায়। আমার বিয়ে ভেঙে যায়। বাবা হন্যে হয়ে ছুটে এসেছিল, বাবার কাছে বারবার বলেছিল গয়নাগুলো অন্তত ফেরত দিয়ে দিক, কিন্তু দেয়নি, ওরা কিচ্ছুই দেয়নি। আমাকে মেরে এই ঘরের দেওয়ালে পুঁতে রেখেছিল। আমার আমার মেয়েটার বিয়ে হলো না। আমি বাবা হয়ে কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দে আয়না মা। আব্বু এমন কথা বলো না। তোমায় ছাড়া আমারও বেঁচে থাকতে ইচ্ছে হয় না। আমাকেও তুমি নিয়ে যাও তোমার সাথে। আমার এখানে কেউ নেই। জমিদারের কুনজর আমার উপর পড়েছে। তুমি আমায় নিয়ে যাও আব্বু। সম্পত্তির পেছনের ইতিহাস আর আয়নার বাবার কথা শুনে আমার বুকটা ফেটে গেল। তোমার চিন্তা নেই আয়না, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। অশরীরী লোকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার দু চোখে উপচে পড়া কৃতজ্ঞতার ছাপ। ভালো থেকো তোমরা, বিপদে পড়লে আমি আছি। কে কে? আমাকে চিনতে পারছিস? আমি তোর মৃত্যু। এ কে 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 তুমি? আমি সেই যার মেয়ের বিয়ের গয়না তুই জোর করে ছিনিয়ে নিয়েছিস। তোর জন্য আমার মেয়ের বিয়ে হয়নি। আমায় ক্ষমা করে দাও। আমি করিনি। ওই মনিরুলকে খুন করে গাছে ঝুলিয়ে এসেছি। এখন তোর পালা। আজ আমি একা নয়, তাকিয়ে দেখ, আমার মতো আরো অনেকে এসেছে যারা তোর অত্যাচারে আত্মহত্যা করেছিল। আজ তোকে খুন করব। না, না। ওকে ছেড়ে দিন, ওর পাপের শাস্তি উপরওয়ালা দেবেন।
ওনার নজর কেউ এড়িয়ে যায় না। ঠিক আছে, তুমি যখন বলছো ছেড়ে দিচ্ছি, তবে তোমার কথা শুনে আমি ওকে রেহাই দিলাম। এরপরে যদি একটাও ঘর খালি করেছে তবে না, না, আর নয়, কথা দিচ্ছি আর অত্যাচার করব না। যার যা জিনিস এনেছি সব ফেরত দিয়ে দেব, কথা দিলাম। বেশ।